আমার স্টুডেন্ট আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো রে তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, ছবি টবি দিয়ে ডাক্তার মাক্তার দেখা হয়। ঠিক স্যার, আছে, তোমরা কি অরিজিনাল ভালো প্রোফাইল আছেন? দিয়ে ক্লাস করো নাকি এইসব কি কারো কারো ছবি নাই? ছবি টবি অন্তত দিবা, চেহারা তো দেখতে পারি না। একটু প্রোফাইলে যেটা ছবি দিয়ে রাখলেও তো চেহারা গুলো একটু দেখতে পারি। একজন জাহাজের পাখির ছবি দিয়ে রাখছে, একজন হাতের ছবি দিয়ে রাখছে, একজন মসজিদে, মাশাআল্লাহ মসজিদের ছবি দিয়ে রাখছে। ধরো রাস্তাঘাটে তোমাদেরকে দেখলে চিনতেও পারবো না যে তোমরা স্টুডেন্ট আমার। দু এক, স্যার, দেখে সালাম দিব তাহলেই বুঝবেন আপনার স্টুডেন্ট। হ্যাঁ দিয়ে জিজ্ঞেস করবো কোথায় ক্লাস করছো, অনলাইন, তখন বুঝবো তোরে আমি চিনি না। আচ্ছা, আমার কোনো পরিচয় নাই, এই যে দেখছো আমার পরিচয় চাইছে দুষ্ট। আমার পরিচয় হচ্ছে আমি কনফিডেন্সের ম্যাথ টিচার। কনফিডেন্সের ম্যাথ টিচার বললে যে স্বাস্থ্যবান লোকটাকে বোঝায় সেটাই আমি। এর অনলাইনে আমাকে দেখতে খুব স্বাস্থ্যবান মনে হয়, মানে চিকন চাকন মনে হয় না, স্লিম। বললাম না কনফিডেন্সের ম্যাথ টিচার, কনফিডেন্স ম্যাথ আমার নাম। ঠিক আছে, পোস্টে নাম দেওয়া থাকে না কোন স্যার? তোমরা এরকম হ্যাংলা হয়েছো কেন? অনলাইনে তোমরা এরকম হ্যাংলা পাতলা কাজ করো কেন? ওই জন্য আমার আর চেনা লাগবে না, চিনলেই সমস্যা আছে। কম চেনো, কম চেনা ভালো। এই তোমরা অনলাইনে শিট টিট পাইছো? 48? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে? না স্যার। হ্যাঁ, আরো 3 মাস লাগবে, মিনিমাম 3 মাস, 4 মাসও লাগতে পারে। বলো তো কেন? 47-এর এক্সাম হয়নি তো। এই তো ভেরি গুড, বুদ্ধিমান, বুদ্ধিমতী, সরি। 47-এর এক্সাম হবে, প্রশ্ন দেখবো, প্রশ্ন দেখে লেকচার শিটে কোনো এডিট টেডিট করা লাগলে করে, তারপরে ফাইনাল শিট করে তারপর তোমাদের হাতে দিয়ে দিই। এর আগে তোমরা কনফিডেন্সের একটা রবি নামে বই আছে, এই রবি বইটা এর আগে আমি দেখি নাই, বুঝছো, এদিন দেখলাম, ভালো করছে তো। এই রবি বইটা নিবা। রবি বই থেকে যে অধ্যায়ের অঙ্ক করায় দিচ্ছি সেই অধ্যায়ের প্রিভিয়াস কোশ্চেন গুলো প্র্যাকটিস করবা। মানে সবকিছু পড়া যাবে না, ওখানে ওখানে একটু প্রবলেম আছে। ওখানে তো অন্যান্য পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। তো যে অধ্যায়টা পড়াবো, যেমন ধরো আজকে পড়াবো ধারা, ধারার অঙ্ক খুঁজবা শুধু ওখানে, যে ধারার কত অঙ্ক আছে প্রিভিয়াস কোশ্চেনে, সেগুলো করে করে সমাধান করে ফেলবো। ওই বইয়ের ধারার সব অঙ্ক করতে পারলে তুমি এরপরে যে কোনো পরীক্ষায় যে কোনো অঙ্ক পারবা। রবি বই কিনবা, রবি কনফিডেন্সের রবি বই, অথবা প্রিভিয়াস কোশ্চেনের বাজারের যে কোনো বই। মানে আমাদের হাতের কাছে রবি বই আছে তো আমি এই জন্য রবি নাম উল্লেখ করলাম। বাজার থেকে তুমি অন্য কোনো ধরো প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আছে, যেমন আমাদের রবি বইয়ে কি আছে, বিসিএস এর প্রশ্ন আছে, আবার হচ্ছে অন্যান্য পরীক্ষা কত 8-10 বছরের প্রশ্ন আছে। তাহলে তোমার প্রিভিয়াস কোশ্চেন পড়াটা এখানে সুবিধা হচ্ছে, বিসিএস ও হচ্ছে, আদার্স হচ্ছে। তো তুমি যদি এরকম কোনো বই বাজারে অন্য কিছু পাও সেটা কেন, সমস্যা নাই, মানে কনফিডেন্সের বই কিনতে হবে এটা বাধ্যবাধকতা নাই। বললাম আর কি যে স্যার কোন বই পড়বো বলো তোমরা, এই জন্য একটা নাম বলে দিলাম। এছাড়া তোমরা এই টাইপের যে কোনো বই পড়তে পারো, যেখানে বিসিএস এবং অন্যান্য পরীক্ষার সব প্রিভিয়াস কোশ্চেনটা এক জায়গায় করা আছে। তো একটা অধ্যায় প্র্যাকটিস এভাবে করতে করতে থাকো। তোমরা যখন লেকচার শিটটা পাবা তখন পুরো লেকচার শিটটা একবার সমাধান করবা, তাহলে 2বার সমাধান করা হবে। তো একটা অধ্যায় 2বার প্র্যাকটিস করলে তখন তার প্রবলেম গুলো বের হয়ে থাকবে। আমরা দেখবা পরীক্ষার আগে আগে 48-এর পরীক্ষার আগে আগে একটা সমাধান ক্লাস নিব, তখন তুমি প্রবলেম গুলো সমাধান করে, অথবা ক্লাসের ফাঁকে ফাঁকে একদিন গল্প করতে করতে সমাধান করে নিবা।
দিয়ে 3বার প্র্যাকটিস হবে। তাহলে এই 3বার প্র্যাকটিস হলে আশা করি কোনো অধ্যায়ের অঙ্ক প্রবলেম হবে না। আর প্রতিদিন গুনে গুনে 10টা অঙ্ক করবা, একটা খাতা আলাদা করবা, গুনে গুনে 10টা। যেমন তোমাদের সূচক শেষ, লগ শেষ, ধারা আজকে শেষ হবে, এই 3টা অধ্যায়ের প্রতিদিন 10টা 10টা করে অঙ্ক করতে থাকবে। ধরো শেষ, কোনো নতুন অধ্যায়ের ক্লাস হয়নি, তাহলে আবার ওই প্রথম থেকে শুরু করবা, আবার 10টা 10টা করে অঙ্ক করবে। দিনে 10টার বেশি অঙ্ক করবা না, দরকার নেই। কারণ তোমাদের হচ্ছে অলমোস্ট 16 মাস, 300 480 500 দিন, ধরো 450 দিন বা ধরো 400 দিন তুমি পড়াশোনা করবা এই টোটাল টাইমের মধ্যে। তো 400 দিনে 10টা করে অঙ্ক করলে 4000 অঙ্ক হয়, তোমার প্রিলিশ সব অঙ্ক 3বার করে হবে। ঠিক আছে, এই জন্য এত তাড়াহুড়া করবে না, ধীরে সুস্থে আগাবে, নাহলে বোর হয়ে যাবে। দেখো ধারা, স্বাভাবিক সংখ্যার ধারা, প্রথমে স্বাভাবিক সংখ্যার ধারা। এই ঘরের জন্য আমি একটা জিনিস বলি, স্যার কয়েল টয়েল কোনো কিছু হবে না। যে র্যাকেট আছে না, একটা মশা মারা র্যাকেট, ব্যাগ ব্যাগ ওই ব্যাগটা আচ্ছা স্যার। প্রচুর মাছি মাছি আচ্ছা বলছি ক্লাস নিতে গেলে এই যে হ্যাঁ বসে বোর্ড ডিস্টার্ব ওরা করে, লেখালেখি শুরু করে দেয়। পোকাও থাকে, পোকা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক সংখ্যার ধারা, হ্যাঁ লেখেন সূত্র 1। সূত্র 1 হচ্ছে 1 + 2 + 3 + ডট 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 প্লাস n, n ইন্টু n + 1 / 2। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। কখন আপনি বুঝবেন যে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে? স্বাভাবিক সংখ্যার যে ধারা, এটার অঙ্ক সবসময় শুরু হবে 1 থেকে। 1 থেকে শুরু হওয়ার পরে ক্রমিক আকারে সংখ্যা থাকবে এবং সবার শেষে একটা স্বাভাবিক সংখ্যা থাকবে। এই স্বাভাবিক সংখ্যাটাকে আমরা এন বলবো। তাহলে স্বাভাবিক সংখ্যার অঙ্কে সবার শেষে যে স্বাভাবিক সংখ্যাটা থাকবে সেটার মান হচ্ছে এন। তাহলে 1 থেকে শুরু হবে, ক্রমিক আকারে সংখ্যা থাকবে এবং শেষে একটা স্বাভাবিক সংখ্যা থাকবে। এরকম ভাবে যে অঙ্কটা থাকবে আমরা বুঝবো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সূত্র অনুসারে সমষ্টি বা যোগফল নির্ণয় করবে। সে সূত্রটা কি? n ইন্টু n + 1 / 2। n এর মানটা আমরা কোথায় পাবো? এই যে শেষে যে স্বাভাবিক সংখ্যাটা থাকবে সেটা হবে n এর মান। যেমন অঙ্ক কি হবে, আমাকে বলল 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি কত। তাহলে প্রশ্নটা কি ছিল? 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি কত। তার মানে দেখেন অঙ্কটা 1 থেকে শুরু হবে, ক্রমিক আকারে সংখ্যা হবে, সবার শেষে যে স্বাভাবিক সংখ্যাটা থাকবে এইটা হচ্ছে n। ঠিক আছে, তাহলে আমরা n এর মানও পেয়ে গেলাম। এই প্যাটার্নে কোনো অঙ্ক থাকলে তার সমষ্টি সূত্র এটা। তাহলে এখানে আমরা লিখবো n মানে 100, n + 1 101 ভাগ হচ্ছে 2। এই যে কাটাকাটি করলে 50, অ্যান্সার হচ্ছে 50 ইন্টু 101। এটা গুণ করলে আমাদের রেজাল্ট চলে আসবে। দেখেন এই অঙ্কে যদি কোনো পরিবর্তন আসে, কোথায় আসবে? n এর জায়গায়। এখানে কিন্তু কোনো পরিবর্তন এমন বলতে পারবে না যে 5 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, 10 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি। 1 থেকেই বলতে হবে, 1 থেকে শুরু না হলে এই অঙ্ক এই সূত্র দিয়ে সমাধান করা যাবে না। আচ্ছা, তাহলে চেঞ্জ হওয়ার সুযোগ আছে কোথায়? এই যে n এর জায়গায়, এখানে 80 আসবে, এখানে 70 আসবে, এখানে 60 আসবে। এই n এর জায়গায় পরিবর্তন হবে। আমার সূত্রের মানও দরকার n এর, n ছাড়া অন্য কিছু তো পরিবর্তন হলে এই সূত্রে চেঞ্জ হবে না। সো এই প্যাটার্ন ফলো করে এসে শুধু n এর মান চেঞ্জ হবে। এখানে 80 হলে একটা নতুন অঙ্ক, 70 হলে একটা নতুন অঙ্ক, 60 হলে একটা নতুন অঙ্ক। ঠিক আছে, দেখেন 1 নাম্বার সূত্র সবার ক্লিয়ার হয়েছে কিনা, একটা একটা করে সূত্র ক্লিয়ার করে। জি স্যার। ওকে, 2 নাম্বার সূত্র কি? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 n স্কোয়ার। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। মানে ওই আগের প্যাটার্নেই অঙ্কটা 1 থেকে শুরু হবে, ক্রমিক সংখ্যা থাকবে, শেষে একটা স্বাভাবিক সংখ্যা থাকবে, আর প্রত্যেকটার উপরে স্কোয়ার বা বর্গ থাকবে। তখন এটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। সেক্ষেত্রে সূত্রটা কি? n ইন্টু n + 1 ইন্টু 2n + 1 / 6। তাহলে দেখেন অঙ্ক কেমন হবে? 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? আচ্ছা, এখানে ধরেন 1 থেকে 50 পর্যন্ত, তাহলে n এর মান 50। 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? তাহলে n এর মান 50। ওকে, তাহলে n এর মান 50 হলে আমাদের
এই যে শেষ পদের স্বাভাবিক সংখ্যাটা যেহেতু এন, এন এর মান যেহেতু 50, সবগুলোর উপরে যেহেতু বর্গ আছে, সূত্র কি? 50 n+1 51, 2n+1 101, ভাগ হচ্ছে 6। এটাকে 2 দিয়ে ভাগ করলে 3, এটাকে 2 দিয়ে ভাগ করলে 25, এটাকে 3 দিয়ে ভাগ করলে 17। তাহলে 25 গুণন 17 গুণন 101, এটা গুণ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। এই যে এখানেও চেঞ্জ হলে শুধু 50-এর জায়গায় এন এর জায়গায় মান পরিবর্তন হবে, অন্য কোনো জায়গায় মান পরিবর্তন হবে না। উঠে নেন সবাই। তো 2 নাম্বার সূত্র কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। এই 2 নাম্বার সূত্রের একটা ব্যতিক্রম আছে, মানে বর্গের সূত্রের একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, ডট 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 n স্কোয়ার, অথবা 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, ডট 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 n স্কোয়ার। ব্যাপারটা হচ্ছে যে বর্গের ক্ষেত্রে ক্রমিক সংখ্যার বর্গ না থেকে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোর বর্গ থাকতে পারে, শুধুমাত্র জোড় সংখ্যাগুলোর বর্গ থাকতে পারে। বিজোড় সংখ্যাগুলোর বর্গের ক্ষেত্রে শেষে যে স্বাভাবিক সংখ্যাটা থাকবে সেটা বিজোড় হবে। জোড় সংখ্যার ক্ষেত্রে শেষে যে স্বাভাবিক সংখ্যা থাকবে এটা জোড় সংখ্যা হতে পারে। তাহলে ব্যতিক্রম কেন হলো? কারণ এখানে ক্রমিক আকারের সংখ্যা না থেকে শুধু বিজোড় গুলো থাকবে অথবা শুধু জোড় গুলো থাকবে। তাহলে সূত্র কি? n ইন্টু n+1 ইন্টু n+2 ডিভাইডেড বাই 6। স্যার একটু সাইডে যান। আচ্ছা, হয়েছে? এটা উঠানো হয়েছে? জি স্যার। ওকে। তাহলে এখানে শুধুমাত্র বিজোড় অথবা শুধুমাত্র স্বাভাবিক জোড় স্বাভাবিক সংখ্যা কেমন হবে সেই অঙ্কটা? বলবে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। দেখেন, উল্লেখ করে দিল যে বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি। তো 1 থেকে 50 বললেও আমরা 50 পর্যন্ত নিতে পারবো না, আমরা 49 পর্যন্ত নিব। কেন? কারণ শুধু বিজোড় সংখ্যার কথা বলছে। তাহলে এই যে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোর বর্গ, এখন শেষ পদের স্বাভাবিক সংখ্যাটা কত? 49। তার মানে এখানে এন এর মান 49। শেষ পদের যে স্বাভাবিক সংখ্যাটা থাকবে সেটা হবে সবসময় এন এর মান। তাহলে এন, n+1, n+2 ডিভাইডেড বাই 6। 49, 25, 17। এই যে ক্রমিক আকারে সংখ্যার বর্গ থাকলে সূত্র এটা, শুধু বিজোড় বা শুধু জোড় সংখ্যার বর্গ থাকলে সূত্র এটা। দুইটা সূত্র, আপনার যে অঙ্ক আসবে আপনি সেভাবে সমাধান করবেন। উঠায়। স্যার উঠানো হয়েছে। এরপরের সূত্র হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি।
স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি সূত্র কি? n × n+1/2 হোল স্কয়ার। তাহলে দেখেন, এবার এক থেকে শুরু আছে, ক্রমিক সংখ্যা আছে, শেষে একটা স্বাভাবিক সংখ্যা আছে, কিন্তু প্রত্যেকটার উপরে একটা করে কিউব আছে। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা শিখছি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি শিখছি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি। অঙ্ক কেমন থাকবে? 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি কত? এই যে স্বাভাবিক সংখ্যা একটা শেষে থাকবে, এটাই হবে এন এর মান। 20-এর জায়গায় 30 হতে পারে, 25 হতে পারে, 40 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এটা যদি এন এর মান হয়, তাহলে আমাদের সমষ্টি সূত্র কি? n+1/2, আর পুরোটার উপরে স্কয়ার, সরি 10। 210, তার উপরে স্কয়ার আছে, তার মানে 210 × 210। এই যে এটা গুণ করলে আপনাদের রেজাল্ট হয়ে যাবে। উঠান, এটার কোনো ব্যতিক্রম নাই, ব্যতিক্রম আছে শুধু বর্গের ক্ষেত্রে। এবার এই স্বাভাবিক সংখ্যার যে 4টা সূত্র শিখলাম ব্যতিক্রম সহ, এইটা আপনারা ভালো করে রিভিশন দেন। এরপরে আমরা সমান্তর ধারা শিখবো। তা এটা কি শুধু ক্রমিক আকারেই থাকবে? এটা শুধু ক্রমিক আকারে থাকবে, হ্যাঁ। দেখেন, স্বাভাবিক সংখ্যায় যে সূত্রগুলো শিখলেন, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের ব্যতিক্রম আর ঘনর সমষ্টি, রিভিশন দিয়ে দেখেন কারো কোনো প্রশ্ন আছে কি। এরপরে আমরা শুরু করব সমান্তর ধারা। স্যার হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এবার দেখেন সমান্তর ধারা জিনিসটা কি। কিছু সংখ্যা যোগ বিয়োগ চিহ্নের সাহায্যে এরকম পাশাপাশি সাজানো থাকবে, যার প্রতি দুইটা সংখ্যার মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক থাকবে। কিছু সংখ্যা যোগ বা বিয়োগ চিহ্ন সাহায্যে এমন ভাবে সাজানো থাকবে যে পরপর দুটি সংখ্যার মধ্যে কিছু নির্দিষ্ট সম্পর্ক থাকবে, এটা হচ্ছে ধারা। যদি যোগ চিহ্ন বাদ দিয়ে কমা চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, কমার সাহায্যে, তখন তার নাম হচ্ছে অনুক্রম। ধারার সকল অঙ্ক আমি শিখাবো বা ম্যাথ টিচার শিখাবে, আর অনুক্রমের অঙ্ক দেখবেন আপনাদের মেন্টাল অ্যাবিলিটি টিচার শিখাবে। এই যে সংখ্যার ধারণা যে অংশটা, সেখানে দেখবেন এই অনেক ধরনের ধারা স্যার আপনাদেরকে পড়াবে। ঠিক আছে? তো প্লাস মাইনাস দিয়ে ধারা প্রকাশ করা হয়, কমা দিয়ে অনুক্রম প্রকাশ করা হয়। মেইন পার্থক্যটা হচ্ছে ধারার যে অঙ্কগুলো সাধারণত এটা নির্দিষ্ট কিছু নিয়মে থাকে, আর অনুক্রমের অঙ্কগুলো নিয়মে থাকতেও পারে, নাও থাকতে পারে। নাও থাকলে আপনাকে খুঁজে বের করতে হবে এটা কোন নিয়মে আছে। আর ধারার অঙ্ক অবশ্যই নির্দিষ্ট 2-3টা নিয়মে থাকে। যেমন একটা স্বাভাবিক সংখ্যার ধারা গেল, একটা সমান্তর ধারা।
সমান্তর ধারায় যে সংখ্যাগুলো লেখা হয় বা ধারায় যে সংখ্যাগুলো লেখা হয় এগুলোর নাম হচ্ছে পদ। 2 একটা পদ, 4 একটা পদ, 6 একটা পদ, এখানে পদ আছে 5টা। এর মধ্যে প্রথম যে পদ তার নাম হচ্ছে এ। প্রথম পদকে এ দ্বারা চিহ্নিত করা। পদ সংখ্যা এটাকে এন দ্বারা চিহ্নিত করা। তাহলে প্রথম পদ এ, পদ সংখ্যা হচ্ছে এন। এই হচ্ছে দুইটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, কিভাবে চিনব? সমান্তর ধারা চেনার উপায় হচ্ছে পরের পদ আর আগের পদের অন্তর বা বিয়োগফল। পরের পদ আর আগের পদের অন্তর, এই পরের পদ আর আগের পদের অন্তর প্রতি ক্ষেত্রে সমান হয়। যদি পরের পদ আর আগের পদের অন্তর প্রতি ক্ষেত্রে সমান হয় তখন এই ধারাটার নাম হয় সমান্তর ধারা। আর এই যে প্রতি পদের অন্তর সমান, এই অন্তরটার নাম হয় সাধারণ অন্তর। তাহলে দেখেন প্রথম পদ এ, পদ সংখ্যা এখানে 5টা পদ আছে, এন মানে পদ সংখ্যা। কনফিউশন তৈরি হওয়ার কথা, স্যার একটু আগে এন মানে পড়ে আসলাম শেষ পদের স্বাভাবিক সংখ্যা, এখানে আবার বলছেন এন মানে পদ সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার অঙ্কের ক্ষেত্রে এন মানে শেষ পদের স্বাভাবিক সংখ্যা, আর সমান্তর ধারা আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এন মানে হচ্ছে পদ সংখ্যা, মোট পদ সংখ্যা। ডি কি? ডি হচ্ছে সাধারণ অন্তর। যে ধারার সাধারণ অন্তর থাকে সেটা হচ্ছে সমান্তর ধারা। আর এই সাধারণ অন্তর কিভাবে বের করতে হয়? পরের পদ বিয়োগ আগের পদ, পরের পদ বিয়োগ আগের পদ, পরের পদ বিয়োগ আগের পদ, 2-3টা করে দেখবেন। প্রতি পদের অন্তর যদি সমান হয় তখন সেই অন্তরের নাম হচ্ছে সাধারণ অন্তর। অন্তরটার নাম কি? সাধারণ অন্তর। তাহলে আমরা এখান থেকে একটা ধারা থেকে কি কি মান পাবো? এ এর মান পাবো, এন এর মান পাবো এবং ডি এর মান পাবো, 3টা জিনিস পাবো। এবং আমাদের দরকারও তাই। কেন? আমাকে প্রশ্ন করতে পারে এই ধারাটার সমষ্টি কত, দেন আমার সমষ্টি সূত্র লাগবে। সমষ্টি সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এখন এই সমষ্টি সূত্রে কি লাগবে? n। এই সমষ্টি সূত্রে কি লাগবে? a। এই সমষ্টি সূত্রে কি লাগবে? d। এই যে n a d, এই 3টা মানই আপনার প্রয়োজন। আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে পারে, দেখেন যে 4তম পদ কত? 4তম পদ কত? তো আপনি যদি এই ধারাতে দেখেন 4তম পদ হচ্ছে 8। তাহলে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে পদের সংখ্যা n, আর এটা হচ্ছে পুরো পদটার মান। তো আপনাকে যখন একটা নির্দিষ্ট পদ সম্পর্কে প্রশ্ন করবে, 4তম পদ কত, 5তম পদ কত, কততম পদ 20, এরকম একটা নির্দিষ্ট পদ নিয়ে প্রশ্ন করবে, তখন সেখানে 2টা ইনফরমেশন থাকে, একটা হচ্ছে পদের সংখ্যা, একটা হচ্ছে পদের মান। 2টা ইনফরমেশন থাকে, ঠিক আছে? তো 2টা ইনফরমেশন যদি থাকে, পদের সংখ্যা আর পদের মান, তো যদি পদের সংখ্যা দেওয়া থাকে তাহলে পদের মান বের করতে বলবে, যদি পদের মান বের করতে বলে তাহলে পদের সংখ্যা দেওয়া থাকবে। যে কোনো একটা, মানে পদের মান দেওয়া থাকলে সংখ্যা বের করতে বলবে, পদের সংখ্যা দেওয়া থাকলে মান বের করতে বলবে। এখন আপনাকে এটাই বুঝতে হবে যে পদের সংখ্যা কোনটা, পদের মান কোনটা। এই যে 4তম, 5তম, 10তম, 80তম, এখানে তমটা কত এটা যদি উল্লেখ থাকে এটা হচ্ছে এন এর মান, মানে পদ সংখ্যা। আর 4তম পদ কত এটা যদি বলে দেওয়া থাকে, এটা যদি বলে দেওয়া থাকে তার মানে মান বলে দেওয়া আছে। তো এটা হচ্ছে পদের মান, এটা হচ্ছে পদের সংখ্যা। আর এই সংক্রান্ত সূত্রটা কি? এই সংক্রান্ত সূত্রটা হচ্ছে এন তম পদ। এই যে এন মানে হচ্ছে পদ সংখ্যা। এখন এই পদ মানে কি? পদের মান। মান কত? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই যে এইটা হচ্ছে পদের মান, আর এইটা হচ্ছে পদের সংখ্যা। তাহলে এটা বের করতে বললে আমরা এন বের করব, আর এটা বের করতে বললে আমরা পুরোটার মান বের করব। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যার নির্দিষ্ট পদের কথা যদি আমাকে উল্লেখ করে যে 20তম পদ কত, তম পদ কথাটা যখন উল্লেখ থাকবে তখন আমরা এন তম পদের সূত্র বসাবো। আর যখন সমষ্টির কথা বলবে তখন আমরা এস এন সূত্রটা বসাবো, অর্থাৎ সমষ্টির সূত্র বসাবো। এই হচ্ছে ধারার, সমান্তর ধারার 2টা সূত্র। আর সমষ্টি বা যোগফল বললেও তো। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। মোট বললেও তাই। মোট কত, মোট কত, সমষ্টি কত, যোগফল কত, সেম কথা। স্যার সূত্রগুলো সবাই লিখে নেন। এখানে আমরা অঙ্ক করার সময় কি শিখবো? শুধু সমষ্টির অঙ্ক কেমন, শুধু তমপদের অঙ্ক কেমন, আর 2টা সূত্র একসাথে ব্যবহার করে কেমন করে, এটাই আমাদের শেখার বিষয়।
ওকে, এবার কয়েকটা অঙ্ক খেয়াল করেন। 5+8+11 ধারাটির 80তম পদ কত? দেখেন, এই প্রশ্নটাতে কি চাইছে, যে 80তম পদ কত, একটা নির্দিষ্ট পদ চাইছে। 5+8+11 ধারাটির কততম পদ 272। দেখেন, কততম পদ 272 এটা চাইছে। আবার এই অঙ্কটা খেয়াল করেন, 5+8+11 ধারাটির 20টি, প্রথম 20টি, এখানে বলা থাকবে প্রথম 20টি, প্রথম 20টি পদের সমষ্টি কত? ও, ধারা চেঞ্জ হতে পারে, সংখ্যা চেঞ্জ হতে পারে, কিন্তু প্যাটার্ন কখনো চেঞ্জ হয় না। যেমন এখানে বলছে 80তম পদ কত, এখানে প্রশ্ন কি করতে পারে, 20তম পদ কত, 30তম পদ কত, 40তম পদ কত, 50তম পদ কত। এখানে 5+8+11 একটা ধারা দিছে, এটা চেঞ্জ করে 4, 7, 11 এইভাবে দিতে পারে, মানে যে কোনো ভাবে দিতে পারে। সংখ্যাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাটার্ন। যেমন এখানে কি চাইছে দেখেন, 80তম পদ কত, 80তম পদ সমান সমান কত, এই কতকে আমরা ধরে নিলাম এক্স। তাহলে আমরা এখানে কি বুঝলাম, পদের সংখ্যা দেওয়া আছে, মান দেওয়া নেই। যখন এই প্রশ্ন আমরা দেখছি লেখা আছে কততম পদ 272, কততম এটা যেহেতু বলা নাই, আমরা জানি এন তম পদ, এন তম পদ হচ্ছে 272। দেখেন, দুইটা অঙ্কেই কিন্তু তম পদের কথা আছে, কিন্তু প্রশ্ন দুটো কিন্তু সেম না। একটাতে পদের সংখ্যা দিয়ে মান চাইছে, একটাতে মান দিয়ে সংখ্যা চাইছে। আপনি যদি প্রথম লাইনটা ঠিক এইভাবে যেভাবে লেখা শিখলাম এভাবে লিখতে পারেন, পদ সংখ্যা এবং পদের মান নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এই যে 80তম পদকে এখন কি লিখবেন, a+n-1, মানে 80 - 1 ইন্টু ডি সমান সমান এক্স। আর এন তম পদকে কি লিখবেন, a+n, এই যে এন এর থেকে একটা কম ডি সমান সমান 212। আপনি এ এর মান বসাতে পারবেন, প্রথম পদ 5, এখানে 79, ডি মানে কি পরের পদ বিয়োগ আগের পদ, মানে 3। আপনি সব মান পেয়ে গেছেন, এক্স মান নেই, তাহলে এক্স এর মানই তো বের করবেন, কারণ পদের মান দেওয়া নেই। এক্স এর মান হচ্ছে 242। আপনি এ এর মান পাচ্ছেন, আপনি এন এর মান পাচ্ছেন না, কারণ এন দেওয়া থাকলে এখানে লেখা থাকতো, ডি এর মান 3। দেখেন, আপনি সব মান পেয়ে গেছেন, শুধু এন এর মান পাননি, তাহলে এখানে এন এর মান বের করতে হবে। কনফিউশন হওয়ার কোনো জায়গায় তৈরি হবে না। এই যে পদের সংখ্যা দিয়ে মান চাইছে, পদের মান দিয়ে সংখ্যা চাইছে, আপনি দুইটাই বের করতে পারবেন। এই দুই জায়গাতেই দেখেন, শুধুমাত্র আমরা এন তম পদের সূত্র ব্যবহার করছি, অন্য কোনো সূত্র এখানে লাগেই নাই। কেন? কারণ এন তম পদ চাইছে। তাহলে এন তম পদ দিয়ে যদি কোনো অঙ্ক চায়, পদের সংখ্যা দেওয়া থাকলে মান বের করতে বলবে, মান দেওয়া থাকলে সংখ্যা বের করতে বলবে। এখন সংখ্যা চেঞ্জ হবে, কিন্তু প্যাটার্ন চেঞ্জ হবে না। এই দুই প্যাটার্নের বাইরে তম পদ নিয়ে কোনো অঙ্ক নাই। যেমন এটা খেয়াল করেন, এখানে কি তম পদ চাইছে না, এখানে বলছে 20টি পদের সমষ্টি কত। এখন সমষ্টির সূত্র আমরা কি জানি, এস এন, n/2, 2a+n-1 ইন্টু ডি। ওকে, আমাদের এন এর মান কত, 20, 20টি পদ। আমাদের এ এর মান লাগবে, এ এর মান কত, 5। আমার ডি এর মান লাগবে, ডি এর মান 3। দেখেন, আমার সমষ্টি বের করার জন্য যে যে মান দরকার সবগুলো মান অঙ্কে দেওয়াই আছে, তাহলে সেগুলো বের করেন। 20/2, n-1 মানে 19 ইন্টু ডি এর মান 3। তাহলে 10 × 7, 67, অ্যান্সার হচ্ছে 670। দেখেন, শুধু সমষ্টি সূত্র কেন প্রয়োগ করছে, কারণ আর কোনো কিছু দরকারই নাই, সব মান দেওয়া আছে অঙ্কে। শুধু তমপদ, শুধু তমপদ, শুধু সমষ্টি। দেখেন, এই ধরনের অঙ্ক আসলে আপনার যদি সব মান দেওয়াই থাকে, তাহলে আপনি শুধু সমষ্টি বের করবেন, শুধু তমপদ বের করবেন। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করবেন। এই তিনটা নিয়ম সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। উঠায় নাও। জি স্যার।
এখন ধারা চেঞ্জ হবে, সংখ্যা চেঞ্জ হবে, এছাড়া কোনো কিছু চেঞ্জ হবে না। স্যার ওঠানো হয়েছে। দাঁড়াও, সবার স্যার শেষ। হয়নি। স্যার ওঠানো শেষ। Okay. এবার একটা দুইটা অঙ্ক খেয়াল করুন। একটা হচ্ছে সমান্তর ধারার 25তম পদ 220 হলে ধারাটির প্রথম 49টি পদের সমষ্টি কত? এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে 5 + 8 + 11 ডট 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 প্লাস 302 সমান সমান কত? এখন ভালো করে বোঝেন, এখানে বোঝার বিষয় আছে। এই অঙ্কটার প্রথম লাইন কি? 25তম পদ 220। তাহলে আমি লিখবো 25, ওই যে তম পদ পেলে আমরা এই লাইনটা লেখার অভ্যাস করবো, 25তম পদ সমান সমান 220। খেয়াল করে দেখেন, পদের সংখ্যাও দেওয়া আছে, পদের মানও দেওয়া আছে। তো আমি কি বলছি, তম পদ থেকে অঙ্ক করলে পদের সংখ্যা দেওয়া থাকলে মান চাইবে, মান দেওয়া থাকলে সংখ্যা চাইবে। কিন্তু এখানে তো দুটোই দেওয়া আছে, পদের সংখ্যাও দেওয়া আছে, পদের মানও দেওয়া আছে। তাহলে এখানে 25তম পদ আছে, 25তম পদের সূত্র কি? a+25 - 1 মানে 24d, a+n-1 * d, এটা হচ্ছে 220। কিন্তু এখানে দেখেন কোনো ধারা দেওয়া নাই, আমরা এ এর মান পাবো না, কোনো ডি এর মান পাবো না। তার মানে এই যে শুধু 25তম পদ 220 তম পদ কথাটা উল্লেখ থাকার কারণে আমরা এন তম পদের সূত্র এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে? এবার যেহেতু আমাদের আর কিছু করার নাই, আমরা পরের অংশ দেখি অঙ্কের। আমাদের বলছে ধারাটির প্রথম 49টি পদের সমষ্টি কত। তাহলে 49টি পদের সমষ্টি মানে কি? S 49, 49টি পদের সমষ্টি। এই যে n/2 ইন্টু 2a+48d। ঠিক আছে? তাহলে 49/2, 2a+n-1 * d।
এখন 49/2, এখানে 2 কমন নিলে a+24d। খেয়াল করে দেখেন, এই যে a+24d, এটার তো একটা মান আমরা জানি। এই যে a+24d এর মান হচ্ছে 220। তাহলে এখানে এখন থাকলো 49, আর a+24d এর মান 220। সবসময় এরকম এই মানটা এখান থেকে চলে আসবে। এই যে একটা প্যাটার্ন, খেয়াল করে দেখেন। অঙ্ক পড়েই আমরা বুঝলাম যে দুটো সূত্র এখানে ব্যবহার করতে হবে, একটা হচ্ছে n তম পদ, একটা হচ্ছে সমষ্টি, তাই না? তাই প্রথমে আমরা n তম পদ ব্যবহার করলাম, সেখান থেকে মান নিয়ে আমরা সমষ্টি বের করে ফেললাম। এটা একটা প্যাটার্ন যে অঙ্কে উল্লেখ করাই থাকে, তম পদও ব্যবহার করো, সমষ্টি ব্যবহার করো। এই অঙ্কটার দিকে খেয়াল কর। a এর মান 5, d এর মান 3, n এর মান বলেন তো, এখানে n এর মান কত? এই অঙ্কটায় n এর মান কত? কেউ একজন বলেন তো, কমেন্টস মানে ইয়ে করে। কি রে, একজনের কথা বলে না কেন? n এর মান কত এখানে? স্যার 302। কেমন করে? এই যে পদ সংখ্যা এখানে লাস্ট শেষে 302 আছে, আর এখানে মান বের করতে হবে 302 তম পদের মান। না, স্বাভাবিক সংখ্যায় আমরা শিখছিলাম শেষ পদে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে n, কিন্তু সমান্তর ধারায় আমরা বলছি n মানে হচ্ছে পদ সংখ্যা। তো এখানে শেষ পদটা পদ সংখ্যা নির্দেশ করে না, এটা ভুল কনসেপ্ট। তার মানে এখানে বেসিক্যালি n এর মান নাই। তো যখন কোনো অঙ্কে n থাকে না, তখন শেষ পদটাকে, অর্থাৎ 302কে ধরে নিতে হবে n তম পদ। দেখেন, এই যে এই জিনিসটা মানে ধারা, সমান্তর ধারার সব থেকে কঠিন বিষয় এটা, গুণোত্তর ধারারও সব থেকে কঠিন বিষয় এটা। এখানে সমষ্টি চাইছে, দেখেন যোগফল চাইছে। কারণ যোগফল বের করতে গেলে সমষ্টির সূত্রতে আপনাকে কি কি লাগবে? সমষ্টির সূত্রের জন্য আপনার লাগবে n/2, 2a প্লাস n-1 * d। আর সমস্যা হচ্ছে আপনার কাছে a এর মান আছে, d এর মান আছে, কিন্তু n এর মান নাই। কেন নাই? তো দেওয়া নাই প্রশ্নে। তাহলে আপনি n এর মান কিভাবে বের করবেন? শেষের পদটাকে n তম পদ ধরবেন। ধরেন আপনি একটা কোথাও বসে আছেন, তো কেউ একজন কাউন্ট করার চেষ্টা করছে এখানে কয়জন আছে, তো প্রথমে কাউন্ট করা শুরু করলো 1 2 3 4। সবার শেষে যে থাকবে সে যদি 80তম হয়, তাহলে ওই ক্লাসরুমে 80 জন আছে। যদি 100তম হয়, তাহলে ওই ক্লাসরুমে 100 জন আছে। সবার শেষের জন যততম, ওখানে পদ সংখ্যা তত, লোক সংখ্যা তত। তার মানে এই যে এই যে একটা ধারা, এই ধারার সবার শেষে যে পদটা আছে 302, এইটা যততম পদ হবে, এই ধারার পদ সংখ্যা তত। তাহলে এই শেষ পদটাকেই আমরা ধরলাম কততম পদ? n তম পদ। মানে পদের সংখ্যা দেওয়া নাই, কিন্তু মানটা দেওয়া আছে 302। তাহলে 302 হচ্ছে সবার শেষ পদ, যেটার পদের সংখ্যা যা বের হবে সেটাই হবে এখানে মোট পদ সংখ্যা n। আমার এই কথাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমাদের ধারা শেখা শেষ। হুম। এখন এই যে হ্যাঁ জি স্যার। a+n-1 * d, আপনি এই কনসেপ্টটা ছাড়া ধারায় কোনো কঠিন কনসেপ্ট পাবেনই না। এটা সব থেকে কঠিন কনসেপ্ট। মানে এখানে বোঝা যায় না আমি n এর মান কোথা থেকে বের করবো। তো কনসেপ্টটা কি? আমি শেষ পদ থেকে n এর মান বের করে নেব, শেষ পদটাকে n তম পদ ধরি। দেখেন এই কনসেপ্টটা অনেক কঠিন, কিন্তু এখানে উল্লেখ করা থাকে যে তম পদ এত হলে সমষ্টি কত। মানে অঙ্ক পড়ে বোঝা যায় যে এখানে তম পদও ব্যবহার হবে, সমষ্টি ব্যবহার হবে। কিন্তু এখানে সমষ্টি চায়, তমপদ যে ব্যবহার হবে এটা আমাদের বুঝে নিতে হয়। এই জন্য এই প্যাটার্নটা তুলনামূলক একটু কঠিন। তাহলে এটা হচ্ছে a মানে হচ্ছে 5, n-1, আর d মানে হচ্ছে 3। এই ক্যালকুলেশন আমি একটু আগে দেখাই দিছি। এখান থেকে n এর মান আসবে 100। ঠিক আছে, ক্যালকুলেশন আপনারা পারবেন, সমস্যা নেই। তো n এর মান 100 মানে কি? তাহলে আমরা অঙ্ক শুরু করি। এখানে n এর মান 100/2, 2 ইন্টু a এর মান 5 প্লাস n-1 হচ্ছে 99 ইন্টু d এর মান হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 50 গুণন, আচ্ছা এখানে কি হবে,
297 যোগ 10 একবারে লিখতে পারবো 307। এই 50 আর 307 গুণ করলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। এই হচ্ছে সমান্তর এই হচ্ছে ধারার প্যাটার্ন। ধারার প্যাটার্নে কি কি শিখলেন আমি একটু সহজ করে বলি। তমপদের সূত্র কিভাবে ব্যবহার করবেন, সমষ্টির সূত্র কিভাবে ব্যবহার করবেন, আর তমপদ ব্যবহার করে কিভাবে সমষ্টি ব্যবহার করবেন, মানে দুটো সূত্রকে কেন একসাথে ব্যবহার করবেন। এই তিনটা প্যাটার্ন শিখলে আপনি সমান্তর ধারা, গুণোত্তর ধারা, যে কোনো ধারার অঙ্ক করতে পারবেন। প্যাটার্ন এই তিনটে, ঠিক আছে। এখন আপনি সূত্র মুখস্থ করবেন, সূত্রটা প্রয়োগ করবেন, অঙ্কটা দেখে বুঝবেন কোনটা তমপদ কোনটা সমষ্টি চাচ্ছে। এটা তো নর্মাল ব্যাপার। এই যে এখানে কি চাইছে বোঝা যাচ্ছে, সবগুলোর যোগফল চাইছে, সমষ্টি চাইছে। তো সমষ্টির ক্ষেত্রে আমার কি কি লাগে, এ এন ডি। কি নাই, এন নাই, তাহলে আগে এন তম পদ ব্যবহার করে এন এর মান বের করো, কারণ আর তো কোনো সূত্র নাই। এন তম পদ ব্যবহার না করলে তো অন্য কোনো সূত্রের সাহায্যে আমি এন ব্যবহার করতে পারছি না। সো আমাকে এন তম পদ সূত্র ব্যবহার করে এন এর মান বের করে তারপরে সমষ্টিতে যেতে হবে। এই বেসিকটা বোঝার সাথে সাথে দেখবেন ধারা আপনার কাছে সহজ হয়ে যাবে। স্যার উঠায় নেই সবাই। স্যার সবার কি উঠানো হয়েছে? রিভিশন হ্যাঁ দিয়ে স্যার। আমাকে, হ্যাঁ রিভিশন দিয়ে আমাকে বলবেন যে কোনো নিয়ম বুঝতে অসুবিধা হয়েছে কিনা। সমান্তর ধারার এই কয়েকটা নিয়ম, আপনার অঙ্ক যতই ঘুরাক, রিটেনের অঙ্ক দিক যাই দিক, এর প্যাটার্নের বাইরে অঙ্ক দিতে পারবে না। হয়তো ক্যালকুলেশন একটু জটিল হবে, হয়তো আহ, মানে আপনার কথাটা পড়ে ধরতে অসুবিধা হবে আপনি যদি একটু কম বুঝে থাকেন, কিন্তু এই নিয়মের বাইরে কোনো অঙ্ক যাবে না। স্যার হয়েছে। সেম জিনিসটা এখানে আমরা গুণোত্তর ধারায় করব। গুণোত্তর ধারার জিনিসটা কি, 2+4+8+16+32, এটা হচ্ছে গুণোত্তর ধারা। এখানেও দেখেন এ আছে, এখানেও দেখেন পদ সংখ্যা আছে, শুধু চেঞ্জ হবে কি, সমান্তর ধারায় ছিল প্রতিপদের অন্তর সমান, আর এখানে হবে প্রতিপদের অনুপাত সমান। অনুপাত মানে ভাগফল, পরের পদ ভাগ আগের পদ, পরের পদ ভাগ আগের পদ, প্রতিপদের অনুপাত সমান, ঠিক আছে। তাহলে সাধারণ অনুপাত জিনিসটা কি, পরের পদ আর আগের পদের অনুপাত প্রতি ক্ষেত্রে সমান। এখন এই অনুপাত যদি প্রতি ক্ষেত্রে সমান হয় তার নাম হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে অন্তর, প্রতিপদের অন্তর বা বিয়োগফল সমান হলে সেটা হচ্ছে সমান্তর দ্বারা, আর প্রতিপদের অনুপাত সমান হলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখানে কি অঙ্কে কি কি থাকবে, এ থাকবে, এন থাকবে, আর আর থাকবে। এতক্ষণ এ এন এবং বি ছিল, পার্থক্য এটা। এখানেও সমষ্টির সূত্র লাগবে,
এখানে আবার সমষ্টি সূত্র দুইটা, একটা হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, ওয়ান মাইনাস আর। দুই নাম্বার হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। এখানে আর এর মান একের থেকে বড়, আর এখানে আর এর মান একের থেকে ছোট। আর একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এন তম পদ। এন তম পদ এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে সমষ্টির সূত্র, এটা হচ্ছে তম পদের সূত্র। বলেন আমরা অঙ্ক কি শিখবো? সমষ্টির সূত্র কিভাবে প্রয়োগ করতে হয়, শুধু শুধু তমপদের সূত্র কখন প্রয়োগ করতে হয়, আর ওই যে তমপদ আর সমষ্টির সূত্র একসাথে কখন প্রয়োগ করতে হয়। সমষ্টির সূত্র এখানে দুইটা কেন? কখনো আর এর মান একের থেকে বড় হয়, 2 3 4 5। কখনো আর এর মান একের থেকে ছোট হয়, যেমন ধরেন -1 -2 0.1 0.2 1/3 1/4 1/5। যে কোনো উপায়ে আর এর মানটা যদি একের থেকে ছোট হয়, তাহলে দুই নম্বর, সরি ওয়েট, একটু উল্টা হয়েছে, শর্তটা উল্টা লিখছি, বলছি ঠিক লিখছি উল্টা। এখানে আর এর মান একের থেকে ছোট, আর এখানে আর এর মান একের থেকে বড়, মানে যেটা বড় হবে সেটা আগে থাকবে, যেটা ছোট হবে সেটা পরে থাকবে। তো এখানে এক বড়, এই জন্য এক আগে আছে, এক বড়। আর এখানে আর বড়, এই জন্য আর আগে আছে। ঠিক আছে? তাহলে আর এর মান একের থেকে বড় হলে আর আগে থাকবে, ওয়ান পরে থাকবে। আর এর মান একের থেকে ছোট হলে ওয়ান আগে থাকবে, আর পরে থাকবে। তাহলে আর এর মান একের থেকে বড় হতে পারে, আর এর মান একের থেকে ছোট হতে পারে, সমান কখনো হবে না। আর তমপদের সূত্র কি? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। উঠায় না? কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ স্যার। স্যার। উঠায় না। তাহলে সমান্তর ধারা চিনবেন কি দেখে? সাধারণ অন্তর দেখে। গুণোত্তর ধারা চিনবেন কি দেখে? সাধারণ অনুপাত দেখে। দেখ, যেমন প্রথম অঙ্কটা হচ্ছে এরকম, যে 1/√2 + 1 + √2, এটা 10তম পদ কত? ওই যে তম পদের সূত্রের অঙ্ক কিভাবে করবেন, শুধু তম পদ। তাহলে দেখেন আমি কি লিখবো, 10তম পদ কত আমরা জানি না, তার মানে এক্স। প্যাটার্নটা ফলো করেন। আমি পদের সংখ্যা দেওয়া থাকলে পদের মান চাইলে এক্স লিখতে বলছি, মান দেওয়া থাকলে পদের সংখ্যার জায়গায় এন লিখতে বলছি। এই প্যাটার্নটা ফলো করেন, তাহলে দেখবেন কোনো অঙ্ক করতে আপনার অসুবিধা হবে না। এখন 10তম পদের সূত্র কি? এ ইন্টু আর টু দি পাওয়ার 10 - 1 মানে 9, ওই যে n - 1 ছিল, সমান সমান এক্স। এবার এ মানে প্রথম পদ 1/√2, আর মানে সাধারণ অনুপাতে, যে সাধারণ অনুপাত কিভাবে বের করবেন? আহ, সাধারণ অনুপাত হচ্ছে পরের পদ ভাগ আগের পদ।
তাহলে √2 কে 1 দ্বারা ভাগ করলে √2, এবং দুইটা টেস্ট করে দেখবেন, এটাকে আবার এটা দিয়ে ভাগ করবেন, তাহলে √2 তার পাওয়ার হচ্ছে 9। সবসময় দুইটা করে ভাগ করে বা দুইটা করে বিয়োগ করে দেখবেন যে প্রতি পদের অন্তর বা অনুপাতটা সমান কিনা, চেক করবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। এখন দেখেন √2 এর পাওয়ার 9, এখানে শুধু একটা √2, তাহলে কাটাকাটি করলে √2 থাকবে 8টা। এই যে একটা এর সাথে কাটাকাটি হয়ে এখানে 8টা থাকবে। রুট ভাঙানো আমরা সূচকের ক্লাসে শিখেছি, তাহলে 2⁴, তাহলে এক্স এর মান হচ্ছে 16, 2⁴ মানে 16। এই দেখেন এখানে আমরা শুধু n তম পদের সূত্র ব্যবহার করব। তাহলে শুধু n তম পদের সূত্র যে ব্যবহার করছি আমরা, শুধু সমষ্টির সূত্রের ব্যবহারটা একটু শিখি। ধরেন অঙ্ক বলল 2 + 4 + 8 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। গুণোত্তর ধারায় কিন্তু একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে এখানে বেশি পদ বলার সুযোগ নাই, কারণ n মানে পদ সংখ্যাটা পাওয়ারে থাকে। এখানে 30টা পদ বললে আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে পার করতে পারবেন। সো সাবধানে, এখানে পদের সংখ্যাটা সবসময় একটু তুলনামূলক কম থাকে। তাহলে এখানে আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে 4/2 বা 8/4 = 2। তাহলে আর এর মান দেখেন 2 মানে একের থেকে বড়। তাহলে আমরা সমষ্টি, যেহেতু 10টি পদের সমষ্টি কত হবে, সরি, তো যেহেতু আমাদের সমষ্টি চাইছে, আমরা সূত্র কি লিখবো? আর এর আর এর মান একের থেকে বড় হলে a × r⁴ r-1। এই যে আর এর মান একের থেকে বড়, এই জন্য আর আগে এক পদ। এবার a এর মান হচ্ছে 2, আর এর মান 2, তার পাওয়ার n মানে 10, এই যে n এখানে 10, আর a হচ্ছে পদ সংখ্যা প্রথম পদ 2, তাহলে -1, আর মানে হচ্ছে 2 - 1। কেন আমি সরাসরি সমষ্টি সূত্র প্রয়োগ করলাম? কারণ আমার আর এর মান আছে, n এর মান আছে, a এর মান আছে, সব মান আছে। এরপরে এটা 2 - 1 মানে 1, এটার কোনো ভ্যালু নাই। 2 এটার মান হচ্ছে 1024, সেখান থেকে এক বাদ দিলে 1023, 2046। কখন আমি এই সূত্র প্রয়োগ করলাম? যখন আর এর মান একের থেকে বড়। আচ্ছা, আর এর মান তো একের থেকে ছোট হতে পারে। হুম, এটা 8টি পদের সমষ্টি। দেখেন a এর মান 1, আর এর মান হাফ, n এর মান 8। এবার আর এর মান কিন্তু একের থেকে ছোট। তাহলে এবার যে সমষ্টি চাইছে, আমরা সমষ্টি সূত্র কি লিখবো? a × 1 - r⁴n1 - এই যে সমষ্টির দুইটা সূত্র, একটা আর এর মান একের থেকে বড়, একটা আর এর মান একের থেকে ছোট। কিন্তু সরাসরি সমষ্টি সূত্র কেন? মানে a এর মান, আর এর মান, n এর মান তিনটাই দেওয়া আছে। তাহলে এখানে আমরা শুধু করি a এর মান 1, 1 - আর এর মান হাফ, তার পাওয়ার হচ্ছে 8, 1 - হাফ। তাহলে 1 - 1/2⁸ মানে 256, 1 - হাফ মানে হাফ, 256, এখানে লসাগু 256 বিয়োগ 1, তার মানে 255। এই যে ভাগের হাফ, এটা উল্টে যাবে, 2/1, 128। তাহলে অ্যান্সার হচ্ছে 255/128। এই হচ্ছে সমষ্টির সূত্র এবং তমপদের সূত্রের ব্যবহার। শুধু তমপদ, শুধু সমষ্টি, শুধু সমষ্টি, আর এর মান একের থেকে ছোট, আর এর মান একের থেকে বড়। উঠায় নেন সবাই।
স্যার উঠানো হয়েছে। আচ্ছা, স্যার হয়নি। স্যার লেখা শেষ। সবকিছু শেখা শেষ। দেখি এই অঙ্কটা নিজেরা করে দিতে পারো কিনা। না, চেষ্টা করো সবাই। তাহলে দেখেন, এখানে এ আছে 1, এখানে আর আছে 1/3, কিন্তু এখানে এন নাই। তাহলে কি শিখাই দিয়েছিলাম, যখন এন থাকবে না শেষ পদটাকে ধরতে হবে এন তম পদ। 1/243। তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, 243। এ এর মান 1, আর এর মান 1/3, 1/3 পাওয়ার হচ্ছে এন মাইনাস। আর এই যে 243 হচ্ছে 3 এর পাওয়ার 5, 1 এর পাওয়ার 5 1, 3 এর পাওয়ার 5 243। এই যে বেস দুইটা সমান, তার মানে পাওয়ার দুইটা সমান। n-1 সমান 5, n এর মান 6। ঠিক আছে, তাহলে n এর মান 6 হলে s6, তাহলে a ইন্টু, যেহেতু r এর মান একের থেকে কম, 1 মাইনাস r টু দি পাওয়ার n, 1 মাইনাস r। a এর মান 1, 1 মাইনাস r এর মান 1/3, তার পাওয়ার হচ্ছে 6, 1 মাইনাস 1/3। দেখেন এই 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে উপরে 1 মাইনাস 1/3 এর পাওয়ার 6 মানে 729। আপনারা আস্তে আস্তে ভেঙে ভেঙে করতে পারবেন। এখানে লসাগু করলে 3 লসাগু করলে হবে 3 মাইনাস 1। ওপরে লসাগু করলে 729, 729 বিয়োগ 1, তার মানে 728।
ওপরে 3 নিচে 2, 364, 243। তাহলে অ্যান্সার হচ্ছে 364/243। স্যার শেষ। জি স্যার। রিভিশন দেন। দেখেন সেম জিনিসটা শিখাইছি যে শুধু তমপদের সূত্র কেমন হবে, সমষ্টি সূত্র কেমন হবে, তমপদ আর সমষ্টি সূত্র একসাথে ব্যবহার করলে কেমন। সেম প্যাটার্ন সমান্তর ধারাতেও শিখাইছি, সেম প্যাটার্ন গুণোত্তর ধারাতেও শিখাইছি। আর একটা প্যাটার্ন বাকি আছে, সেটা হচ্ছে অসীম ধারা, এস ইনফিনিটি। এটা সূত্র হচ্ছে a/1 - r। এখানে আর এর মান -1 এর থেকে বড়, আবার +1 এর থেকে ছোট। দুই ধরনের আর এর মান পাওয়া যায়। তাহলে এস ইনফিনিটি সমান a/1 - r। অঙ্ক কেমন হবে? 1+1/3+1/9। এবার বলবে ধারাটির অসীম পদের সমষ্টি কত। এতক্ষণ যেমন বলে আসে 10টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি কত, এরকম না। এইটা হচ্ছে অসীম পদের সমষ্টি। তাহলে অসীম পদের সমষ্টি হচ্ছে এস ইনফিনিটি। এখন এটা অসীম পদের সমষ্টি নির্ণয় করা যাবে কিনা সেটা আগে দেখতে হবে। যেমন এখানে আর এর মান হবে 1/3, তাহলে 1/3 -1 এর থেকে বড় কিন্তু +1 এর থেকে ছোট। তার মানে আর এর মান যেহেতু -1 এর থেকে বড় আর +1 এর থেকে ছোট, তার মানে অসীম ধারার সমষ্টি নির্ণয় করা যাবে। এবার আমরা সূত্র অনুসারে প্রথমে এ বসাবো 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3। সূত্র খুব সহজ, কিন্তু মনে রাখতে হয় কোন কন্ডিশনে প্রয়োগ করা যায়, কোন কন্ডিশনে প্রয়োগ করা যায় না। তাহলে এই যে ভাগের নিচের অংশ উল্টে যাবে, অ্যান্সার হবে 3/2। এই মোটামুটি এই হচ্ছে আমাদের ধারা। দাঁড়ান, একজন কমেন্টস করছে, আমি একটু পড়ি কেমন এটা প্রশ্ন। তৃতীয় পদ ষষ্ঠ পদ দেওয়া থাকলে প্রথম পদ বের করবো কিভাবে? তৃতীয় পদ মানে 3তম পদ, সেটা লেখেন। ষষ্ঠ পদ মানে 6তম পদ লেখেন। লিখলে অটোমেটিক দেখবেন যে আপনার এ এর মান বের হয়ে গেল তুলনা করলে। স্যার এটা কি সবার উঠানো হয়েছে? এখন আপনি আসলে লেখেন নাই সম্ভবত যে কোন ধারার তৃতীয় পদ, এটা লেখেন নাই। এটা লেখা থাকতে হবে, সমান্তর ধারা না গুণোত্তর ধারা। যদি কথার অঙ্ক হয় তাহলে অঙ্কে লেখা থাকে সমান্তর না গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ষষ্ঠ পদ মানে a × r⁵, আর তৃতীয় পদ মানে a × r⁵, এটা হচ্ছে 20। এরপরে ভাগ করে দেন, এটা কাটা যাবে, এটার সাথে এটা ভাগ করলে হবে r³
এখানে হবে 8, 8 মানে 2 কিউব। এই যে আর এর মান 2, আর এর মান যদি এখানে বসাই তাহলে এ ইন্টু আর 2 স্কোয়ার মানে 4, 20। এই যে এ এর মান হচ্ছে 5। এটা হচ্ছে পঞ্চম পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। পঞ্চম পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করে এ কাটাকাটি করে আগে আর এর মান বের করে তারপরে বসাই দিচ্ছি, এন এর মান বের করছি। একই জিনিস, পারবেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, এটা মোটামুটি আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আছে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।